তানিম আহমেদ। আমি মেডিভার্সের সাথে আসলে থার্ড প্রফ এবং ফাইনাল প্রফের কিছু সাবজেক্ট পড়াই। থার্ড প্রফের পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি, অ্যান্ড ফাইনাল ইয়ারের হচ্ছে ওএমএস। দ্যাট মিনস আমাদের হচ্ছে ওএমএস কোর্সটার নাম হচ্ছে মাস্টারিং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অ্যান্ড কনজারভেটিভ। তো আসলে মেডিভার্স সম্পর্কে আপনারা সবাই জানেন, আমরা একটা পিওর একাডেমিক প্ল্যাটফর্ম যেখানে আমরা হচ্ছে একটু আউট অফ দ্য বক্স পড়াশোনা করার ট্রাই করি, টপিকগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করি, এবং সাথে আমরা মানে আমাদের যে পড়ানোর স্টাইল সেটা জানতে পারবেন। যাই হোক, আমরা তো আজকে সবার পরীক্ষা এবং সবার হাতে সময় সময় স্বল্পতা আছে, তো এটার জন্য আমরা ডিরেক্ট আমরা পয়েন্টে যাই। তো সবাই তো, যারা হচ্ছে সেকেন্ড প্রপ কিংবা থার্ড প্রপ দিচ্ছেন, তারা তো অলরেডি একবার পরীক্ষা দিচ্ছেন। তো তারা অলরেডি জানেন যে পরীক্ষার বিষয়গুলো কেমন হয়, কিংবা হচ্ছে কিভাবে সিচুয়েশনটা কেমন থাকে। তো ফার্স্ট ইয়ার যারা আছেন, মানে যারা এখন একবারও প্রফ দেন নাই, ফার্স্ট প্রফ যারা দিচ্ছেন, তো তাদের জন্য আসলে বিশেষ করে হচ্ছে আমরা আজকের সেশনটা অ্যারেঞ্জ করতেছি আর কি, মানে তাদেরকে টার্গেট করে, এবং সবার জন্য ওভারঅল কিছু কথাবার্তা আমরা বলবো। সো মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা সবাই হয়তো জানেন। ফাহিম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা যেভাবে থাকে, আমাদের সিকিউ আর রিটেন থাকে হচ্ছে 70 মার্কের, এমসিকিউ থাকে 20 মার্কের, এবং ফরমেটিভ হচ্ছে 10 মার্কের। তো এটার মধ্যে আমাদের সিকিউ যেটা, ওটার মধ্যে আবার আমাদের চারটা গ্রুপ থাকে, এ, বি, সি, ডি, এরকম চারটা গ্রুপ থাকে। প্রত্যেকটাতে 17.5 করে। হ্যাঁ, প্রত্যেকটাতে 70.5 করে। তো টোটাল হচ্ছে 70 মার্কস এখানে আসে। টোটাল 70 মার্কস এখানে আসে চারটা গ্রুপ। তো চারটা গ্রুপের মধ্যে যেটা হয়, চারটা গ্রুপের মধ্যে 6টা করে কোশ্চেন থাকে। এখানে হচ্ছে আমাদেরকে 5টা করে কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, 6টা থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এবং এই 5টাতে অনেক সময় এ বি করে থাকে, কিংবা ডিরেক্ট একটার সাথে এক্সটেনশন দিয়ে আর একটা কোশ্চেন চলে আসে, ইউজুয়ালি এ বি করে থাকে। দ্যাট মিনস হচ্ছে 5টাতেও আপনাকে দুটো করে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। দুটো করে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এবং এই 5টা যে কোশ্চেন থাকে, প্রত্যেকটাতে আমাদের মার্কস থাকে হচ্ছে 3.5। 3.5 করে 17.5 হয় ইন্ডিভিজুয়াল। সো দেখেন, এইখানে যদি আপনাকে হচ্ছে তাহলে এরকম হিসাব করা হয় 5টা, দ্যাট মিনস এখানে 10টা কোশ্চেন চলে আসে, এবং চারটা কোশ্চেন, এবং হচ্ছে চারটা গ্রুপ দিয়ে টোটাল হচ্ছে কিন্তু নিয়ার অ্যাবাউট 40, 40টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে লিখতে হয়। সো 2.5 ঘন্টা আমাদের কাছে টাইম থাকে এমসিকিউর পরে। সো 2.5 ঘন্টার মধ্যে এই যে লেখাটা, এই 40টা কোশ্চেন লেখাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, টু বি অনেস্ট, এটা শেষ করাটা খুবই ডিফিকাল্ট। সো আপনাদেরকে যেটা করতে হবে, মানে প্রথম দিকে প্রথম গ্রুপ আপনি যখন লিখবেন, দ্যাট মিনস হচ্ছে এ গ্রুপ, কিংবা হচ্ছে যখন প্রথম গ্রুপটা শুরু করি, ওই সময় লেখার স্পিডটা কিন্তু একটু কম থাকে, কিংবা প্রথম যখন আমরা শুরু করতেছি, সো ওই সময় একটু আস্তে আস্তে আমরা লিখতে যাই। সো এই ভুলটা করা যাবে না, ফার্স্ট অফ অল এই ভুলটা করা যাবে না। প্রথম থেকে একটা লেখার কনস্ট্যান্ট স্পিড রাখতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট একটা স্পিড রাখতে হবে। এবং টাইমটা আপনি ভাগ করে নেবেন, যে কতক্ষণ টাইম এভারেজ পাওয়া যায়। এভারেজ হচ্ছে 20 থেকে 25 মিনিট, এরকম টাইম সেট করে নেবেন আপনি, নিয়ে শুরু করবেন। সো প্রথম থেকে লেখার স্পিডটা ঠিকঠাক থাকতে হবে। 1 নম্বর কথা, যেটা প্রথম গ্রুপ আমি অনেক ভালো করে লিখলাম, পরের গুলো আমি ঠিকঠাক লিখলাম না, এটা কিন্তু হবে না। সো ফার্স্ট পয়েন্ট এটা, যে হচ্ছে কনসেন্ট্রেশন দিতে হবে, প্রথম থেকে শেষ করার বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন পরীক্ষায় ছেড়ে আসা যাবে না। হ্যাঁ, কোনো কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসা যাবে না। সো কোশ্চেনটা যদি আপনার কাছে আনকমনও থাকে, সো আপনি ওই রিলেটেড যদি কোনো ফিগার জেনে থাকেন, আপনি একটা ফিগার ড্র করে দিতে পারেন, কিংবা আপনি যেটাই জানেন সেটা লিখবেন, মানে কোশ্চেন ছেড়ে আসবেন না। 2 নম্বর প্রিন্সিপাল যেটা, যে ফার্স্ট লিখতে হবে, এবং 2 নম্বর প্রিন্সিপাল, কোশ্চেন ছেড়ে আসা যাবে না। তো প্রথমে অ্যানাটমি পরীক্ষার কথা আসি। তো অ্যানাটমিতে যে বিষয়টা হয়, অ্যানাটমিতে কিন্তু হচ্ছে আপনার অনেকগুলো ফিগার থাকে। হ্যাঁ, অ্যানাটমিতে অনেকগুলো ফিগার থাকে। সো আপনি হচ্ছে এখন যখন পড়তেছেন, পড়ার সময় যে ফিগারগুলো আপনার সামনে আসতেছে, হ্যাঁ, যে ফিগারগুলো আপনাকে আঁকাতে হয়, ওই ফিগারগুলো মাস্ট ড্র করতে হবে। ফিগারগুলো আপনি ড্র করে করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ফিগারগুলো এখন ড্র করবেন, এবং আপনি আলাদা একটা খাতা বানাইতে পারেন, কিংবা আলাদা একটা পেজ নিয়ে টোটাল যে ফিগারগুলো আপনি প্র্যাকটিস করতেছেন, কিংবা পরীক্ষায় আসার মতো যে ফিগারগুলো আছে, ওই ফিগারগুলো আপনি সব এক জায়গায় রেখে ফেলবেন। তাহলে এক্সামের দিন সকালে ওইটা দেখে আপনি রিভিশন দিয়ে যেতে পারবেন, কিংবা ওইটা দেখে আপনি আরেকবার দেখাইতে পারবেন। সো ফিগারগুলো আপনি একটা জায়গায় করে ফেলবেন। ফিগারগুলো একটা খাতার মধ্যে, কিংবা ফ্রেশ করে একটা জায়গায় আপনি ফিগারগুলো ড্র করে ফেলবেন। ওকে। এন্ড যে কোশ্চেনের সাথে ফিগার আসে সেখানে তো ফিগার অবশ্যই দিবেন, এবং যেটার সাথে রিলেটেড ফিগার থাকে সেখানে ফিগার দেওয়ার ট্রাই করবেন। সো কোশ্চেনের মার্ক তো 3.5 থাকে। সো ফিগারটা যদি আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 অনেক ইজিলি চলে আসে। সো ফিগারটা আপনাকে মাস্ট ড্র করতে হবে অ্যানাটমি পরীক্ষার জন্য। ওকে।
এন্ড তারপরে যদি ডেন্টাল অ্যানাটমি পরীক্ষার কথা আমরা আসি, সো ডেন্টাল অ্যানাটমি পরীক্ষাতে আমাদের কি হয়, ডেন্টাল অ্যানাটমিতে কিন্তু আমাদের অনেকগুলো ফিগার রাখাইতে হয়। এজ লাইক এসডিএম এ তো ফিগার হচ্ছে একটু কম আছে, এন্ড হচ্ছে আপনার ডেন্টাল অ্যানাটমিতে অনেক ফিগার আসে। সো ডেন্টাল অ্যানাটমি পরীক্ষার সময় ডেন্টাল অ্যানাটমি কোশ্চেনটা সহজ আসে এবং কোশ্চেনে লেখাও কম থাকে। সো ডেন্টাল অ্যানাটমিতেও ফিগারটা আপনি প্র্যাকটিস করে যাবেন আলাদা করে, এবং মাস্ট এখানে কিন্তু ফিগার রাখাইতে হয়। তারপরে হচ্ছে এখানে অক্লুশনের যে ফিগারগুলো আছে এগুলো ভালোভাবে দেখে যাবেন, হ্যাঁ। ওকে, সো শর্টে তো দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা হলো। এন্ড এসডিএম নিয়ে যদি এখন আমি কথা বলতে চাই, তো এসডিএম বিষয়টা কি, এসডিএম এ কিন্তু কোশ্চেন গুলা মানে অনেক কোশ্চেন চলে আসে এখানে, অ্যাবসোলুট 40 কোশ্চেন তো থাকেই, এবং হচ্ছে এই কোশ্চেন গুলা কিছু আনকমন কোশ্চেন আসে, প্রত্যেকবার কিছু নতুন নতুন কোশ্চেন আসে এসডিএম এ। সো আপনি হচ্ছে সম্পূর্ণ বইটা যে মুখস্থ করে যাবেন এরকম চিন্তা ভাবনা যদি আপনি করে যান, হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা ডিফিকাল্ট। সো এসডিএম এ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি তো টার্ম কোশ্চেন দেখবেন, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন দেখবেন, এবং টপিকটা যখন ওভারঅল পড়তেছেন ওই টপিকটা একটু ওভারঅল ভালোভাবে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। নাহলে এসডিএম এ কিন্তু অ্যান্সার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এসডিএম এ অ্যান্সার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, এখন আসেন হচ্ছে আমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পরীক্ষা। তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পরীক্ষাটা কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি একটু ডিফিকাল্ট, হ্যাঁ। কারণ হচ্ছে নর্মালি হচ্ছে আপনি যখন পড়তেছেন তখন ফিজিওলজি আপনি আলাদা করে পড়লে ইজি এবং বায়োকেমিস্ট্রি আলাদা করলে পড়লে ইজি। কিন্তু পরীক্ষার আগের দিন যে প্যারাটা হয়, ফিজিও বায়ো পরীক্ষার আগের দিন যে প্যারাটা হয়, যে দুইটা সাবজেক্ট যখন একসাথে মাথার মধ্যে আসে বিষয়টা খুবই বিভীষিকাময় হয়ে যায়, খুবই প্যারা হয়ে যায়, ঠিক আছে। সো আপনি যে এখন যে টাইমগুলো আছে কিংবা আগে পরীক্ষার যে গ্যাপগুলো পাবেন, ফিজিও কিংবা বায়ো, যে কোনো যে কোনো একটা সাবজেক্ট আপনি ভালোভাবে পড়ে রাখবেন, যে কোনো একটা অনেক ভালোভাবে পড়ে রাখবেন, যাতে পরীক্ষার আগে ওইটা একদম পরীক্ষার আগের দিন কিংবা তার আগের দিন যাতে আপনাকে ওইটা ধরা না লাগে। আপনি যদি চিন্তা করেন যে এক রাতে আপনি দুইটা রিভিশন দিবেন, সেটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য ফিজিও এবং বায়ো সহজ সাবজেক্ট হইলেও দুইটা একসাথে হওয়াতে ডিফিকাল্ট হয়ে যায়, এটাতে আপনাকে প্রিকশন নিতে হবে, হ্যাঁ, এটাতে আপনাকে প্রিকশন নেওয়া লাগবে। ওকে, সো রিটেনের জন্য এগুলো তো ইন জেনারেল সাবজেক্ট কথাবার্তা ছিল। এখন অল প্রফ যারা দিচ্ছেন তাদের জন্য কথাবার্তা যেটা, সেটা হচ্ছে আমরা তো জানি যে ঢাকা ডেন্টাল থেকে মোস্ট কমনলি কমন আসে অনেকগুলা। তো এক্ষেত্রে ঢাকা ডেন্টালের বোথ টার্ম, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম, দুইটা টার্মই আপনারা সলভ করবেন। ঢাকা ডেন্টালের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম দুইটা টার্মই সলভ করবেন, এবং সাথে টপিক রিলেটেড কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, কোশ্চেনগুলো হচ্ছে অনেকে এভাবে বলে থাকে যে আহ 4 বছর পড়লে যথেষ্ট, কিংবা হচ্ছে 5 বছর পড়লে যথেষ্ট। তো আমি মনে করি যে 4-5 বছর এরকম হিসাব না করে, যে যে কোশ্চেন গুলো হচ্ছে বেশিবার আসছে, যেরকম হচ্ছে আপনার 3 বার কি 4 বার আসছে কি 5 বার আসছে, সেই কোশ্চেন গুলো আপনি টপ প্রায়োরিটিতে রাখেন। যে কোশ্চেন গুলো আপনি লিখে পড়তেছেন কিংবা আরো ভালোভাবে আপনি মুখস্থ করে পড়তেছেন, আচ্ছা, এই কোশ্চেনগুলো আপনি টপ প্রায়োরিটিতে রাখবেন। এবং যে কোশ্চেনগুলো কখনো আসে নাই কিংবা 1-2 বার আসছে, তো এই কোশ্চেনগুলোকে আপনি লিভ করিয়েন না, হ্যাঁ, এই কোশ্চেনগুলোকে আপনি লিভ করেন না, কিংবা একদম হচ্ছে আপনি পড়তেছেন না এরকম চিন্তা ভাবনা আপনি রাখেন না। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো আপনি রিডিং দিয়ে গেলেন, আপনি 1-2 বার রিডিং দিয়ে গেলেন কিন্তু একটু লেস প্রায়োরিটিতে রাখলেন, কিন্তু ছেড়ে যায়েন না আর কি। সো লাস্ট 4-5 বছর না পড়ে আপনি পুরা কোশ্চেন ব্যাংকটা পড়েন, এটা হবে আমার সাজেশন। তো এটা বললে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, দেখেন ভাইবার পড়াটা কিন্তু ডিফারেন্ট, ভাইবা ভাইবা নিয়ে কথায় আসবো আমরা। সো ভাইবার পড়াটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ, একটু আলাদা কোশ্চেন আসে, প্রত্যেক কলেজে আলাদা কাট কোশ্চেন থাকে, সেই কাট কোশ্চেন গুলো আমাদের দেখতে হয়, কিংবা কিছু টিপিক্যাল ভাইবা কোশ্চেন থাকে, ওইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। কিন্তু আপনি রিটেনের সময় যদি টপিকটা ফুল না পড়ে যান, শুধু যদি আপনি 5 বছর কিংবা শুধু যদি আপনি 4 বছর পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু গ্যাপ চলে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু গ্যাপ হয়ে যায় ওই টপিকটাতে। সো আপনি এখন রিটেনের সময় যদি ফুল টপিকটা পড়ে ফেলেন, পুরো টপিকটা যদি আপনি পড়ে ফেলেন, তো ভাইবার পড়া কিন্তু আপনার 50 থেকে 60% ভাইবার পড়া কিন্তু আপনার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, 50 থেকে 60% আপনার খুবই ইজিলি ভাইবার পড়াটা কমপ্লিট হয়ে যায়। সো আপনি দুইটা লাভ পাচ্ছেন, হ্যাঁ, পুরো কোশ্চেন ব্যাংকটা পড়লে। 1 নম্বর যেটা হচ্ছে আপনার হচ্ছে ভালো একটা আইডিয়া আসতেছে এবং ভাইভাতে হেল্প হচ্ছে, এবং 2 নম্বর, ইন কেস যদি কোনো কোশ্চেন আনকমন আসে, আপনি ফুল টপিকটা যখন পড়ে যাবেন আর ফুল কোশ্চেন ব্যাংকটা যখন পড়ে যাবেন, তখন হচ্ছে আপনি সেই কোশ্চেনটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। সো এই কথাটাই থাকলো, এই কথাটা একটু মাথায় রেখেন, চেষ্টা করেন যে পুরো কোশ্চেন ব্যাংকটা পড়ার, হ্যাঁ। আচ্ছা, তো আশা করা যায় যে সিকিউতে যদি আপনারা এইভাবে প্রসিড করেন, ইন জেনারেল সবার জন্য বললাম, সাবজেক্ট ওই আলোচনায় আমি আসবো, তো ইন জেনারেল আশা করা যায় সবার জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, এখন আসি আমরা এমসিকিউ।
তো এমসিকিউ তো আমরা জানি যে আমাদের এমসিকিউ কয়টা থাকে। আমাদের এমসিকিউ থাকে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 20 এমসিকিউ থাকে, তাই না? 20টা এমসিকিউ থাকে এবং প্রত্যেকটার মধ্যে ট্রু ফলস থাকে। আমরা জানি কি প্রত্যেকটার মধ্যে ট্রু ফলস থাকে। সো টোটাল কিন্তু 100টা আপনাকে বৃত্ত ভরাট করতে হয়, হ্যাঁ। এবং এখানে টাইম থাকে 30 মিনিট। সো এমসিকিউর জন্য যে ট্রিক্সটা আমি ফলো করতাম কিংবা যে ট্রিক্সটা মনে হয় যে ইফেক্টিভ, সেই ট্রিক্সটা হতে পারে যে হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংকে যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের এমসিকিউ গুলো যদি আপনি সলভ করেন, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকের এমসিকিউতে কিছু ভুল আনসার থাকে, কিছু ভুল অ্যান্সার থাকে, সেটা আমরাও জানি। কিন্তু ভুল অ্যান্সারের সংখ্যাটা কিন্তু কম, ম্যাক্সিমাম ভুল না, 80 থেকে 85% রাইট অ্যান্সার থাকে। সো সব ওই কোশ্চেনের অ্যান্সার যেমন সব জায়গায় ভুল এরকম না। দেখেন একটা কোশ্চেন যদি দুইবার আসে, আপনি দেখবেন যে এক জায়গায় ঠিক অ্যান্সার লিখছে, এক জায়গায় হয়তো একটু কনফিউজিং অ্যান্সার দিছে। সো আপনি যখন পড়বেন, আপনি নিজে এটা কারেকশন করে ফেলতে পারবেন, কিংবা আপনার যদি প্রবলেম ফেস করেন, আমাদের যে গ্রুপগুলো ক্রিয়েট হয়েছে ওই গ্রুপগুলো দিলে আপনার বাকি ফ্রেন্ডরা অ্যান্সার দিবে, কিংবা হচ্ছে তারা যদি অ্যান্সার না দিতে পারে আমরা অ্যান্সার দিব ইনশাল্লাহ। সো এমসিকিউর জন্য ট্রিক্স হচ্ছে, কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ গুলো আছে, কোশ্চেন ব্যাংকের এমসিকিউ গুলো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা পড়ে ফেলবেন, হ্যাঁ। ফার্স্ট অফ অল পড়ে ফেলবেন এবং ঢাকা ডেন্টালের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের এমসিকিউটা আপনারা কালেকশন করার চেষ্টা করবেন। তো ওইটাও দেখে যাবেন। সো এইগুলো দেখে গেলে আমার মনে হয় যে আপনি 12 থেকে 13টা এমসিকিউ আপনি কমন পেয়ে যাবেন। এখানের মধ্যে আপনি 12 থেকে 13টা এমসিকিউ কমন পাবেন। আচ্ছা, সো 12 থেকে 13টা আপনি পাইলেন। এখন আপনি যদি এটা করেন যে আপনি যখন হচ্ছে কোশ্চেন ব্যাংক ওয়াইজ পড়তেছিলেন, গাইড খুলে পড়তেছিলেন, ও গাইড থেকেই আমরা রিটেন আগে পড়ি, যাদের পার্সোনাল নোট আছে, যারা পার্সোনাল নোট থেকে পড়ে। সো গাইডের প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল এমসিকিউ গাইডের পিছিয়ে দেওয়া থাকে। সো আপনি রিটেন যখন পড়তেছেন, রিটেনের জন্য সবকিছু পড়তেছেন, হ্যাঁ। সো ওই সময় যদি কষ্ট করে আপনি ওই এমসিকিউ গুলো পড়ে থাকেন, তাহলে আরো 2 থেকে 3টা এমসিকিউ আপনি কমন পাবেন। টোটাল আপনি হচ্ছে 14 থেকে 15টা এমসিকিউ পেয়ে যাবেন। এখন এমসিকিউতে আপনি যদি একটা 15-16 মার্ক ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা আপনি আগায় গেলেন, হ্যাঁ। টোটাল 60তে তো পাস, তো এখানে যদি আপনি 15 পান, ধরলাম আপনি 15 পাইলেন, এবং হচ্ছে ফরমেটিভে আপনি 7 পাইলেন, তাহলে কিন্তু 22 আপনি পাই গেছেন। এখন আপনার দরকার আর জাস্ট 40 মার্ক। তো চারটা গ্রুপে যদি আপনি 10 করেও পান, চারটা গ্রুপে যদি আপনি 10 করেও পান, তাও কিন্তু 4×10 = 40, হ্যাঁ। আর এখানে হচ্ছে আপনার 22, তাহলে আপনার হচ্ছে 62 মার্ক হয়ে গেছে। সো ফেল করা কিন্তু কঠিন আছে, ফেল করা কিন্তু এত ইজি না, চাইলেই ফেল করা যায় না। তো দেখেন 10 মার্ক করে লাগে আপনার এক একটা গ্রুপে। সো এখানে আবার এ বি করে কোশ্চেন থাকে, হ্যাঁ, এ বি করে কোশ্চেন থাকে। তো আপনাকে যদি এখানে 0.5 করেও দেয়, তাও কিন্তু আপনি পাস। সো দেখেন আপনি যদি একটু ট্রিক ফলো করেন এবং আপনি যদি একটু ইন্ডিভিজুয়াল মার্ক চিন্তা করে ওইভাবে যদি আপনি আগান, তাহলে কিন্তু আপনার পাস করাটা ইজি হয়ে যাবে। ফার্স্ট টার্গেট তো আমাদের পাস করা, তারপরে বেশি নাম্বার পাওয়া, হ্যাঁ। সো আশা করা যায় এইভাবে যদি প্রসিড করেন, এমসিকিউ এবং সিকিউ দুইটাই আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করা যায়। কিছু কোশ্চেন আসছিল, কোশ্চেন গুলো একটু দেখি। হুম হুম আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে এখন কি রিটেনের জন্য পড়বো নাকি ভাইবার জন্য পড়বো। তো এখন আমরা যেভাবে পড়বো, তো আমরা হচ্ছে মেনলি দুইটা ওয়েতে আমরা পড়াশোনা করে থাকি, একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে আর একটা হচ্ছে প্যাসিভ ওয়ে। তো প্যাসিভ ওয়ে জিনিসটা কি? প্যাসিভ ওয়ে জিনিসটা হচ্ছে আপনি বই খুলে কিংবা গাইড খুলে বসছেন, বসে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু এখানে কোশ্চেন আসছে আপনি সবকিছু দেখতেছেন, হ্যাঁ, সবকিছু আপনি দেখতেছেন, পুরো চ্যাপ্টারটা আপনি দেখতেছেন। সেটা হচ্ছে প্যাসিভ ওয়ে। তো প্যাসিভ ওয়েতে পড়ার এখন আমাদের সময় নাই। প্যাসিভ ওয়েতে পড়ি যখন আমরা বেসিক ক্লিয়ার করতে যাই কিংবা ইন ডিটেলস পড়ি, কিংবা আমরা কোর্সগুলোতে যেভাবে বই দাগায় পড়ে থাকি, তখন আপনি প্যাসিভ ওয়েতে পড়ে থাকবেন। এখন আপনাকে পড়তে হবে অ্যাক্টিভ ওয়েতে। সো অ্যাক্টিভ ওয়ে জিনিসটা কি? অ্যাক্টিভ ওয়ে জিনিসটা হচ্ছে আপনি হচ্ছে টার্ম কোশ্চেনটা খুলে বসছেন কিংবা কোশ্চেন ব্যাংকটা আপনি খুলে বসছেন, বসে আপনি আগে কোশ্চেনটা পড়তেছেন যে কোশ্চেনে কি বলছে, কিংবা কোশ্চেনে আপনাকে কি চাইছে। তো ওই কোশ্চেনটা পড়ার পরে আপনি তখন বই খুলতেছেন কিংবা আপনার নোট খুলতেছেন কিংবা আপনি গাইড খুলতেছেন, খুলে তখন যখন আপনি পড়তেছেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে, মানে আগে কোশ্চেন দেখে পরে আপনি আনসার পড়তেছেন। সো এটা করলে আপনার কি হবে, কোশ্চেনটা যখন আগে আপনি দেখবেন, তাহলে আপনার মাথায় অটোমেটিক থাকবে যেটা আমাকে লিখতে হবে, পরীক্ষায় লিখতে হবে। সো আপনি যখন এটা পড়তেছেন, আপনি এই কোশ্চেনটা যখন পড়তেছেন, তাহলে পরীক্ষায় আপনি কিভাবে লিখবেন এটা কিন্তু আপনি মাথার মধ্যে সেট করে নিতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা সমস্যা যেটা হয়, আরেকজন বলছেন যে ভুলে যাওয়া। তো ভুলে যাওয়া মানে আমিও ভুলে যাইতাম, সবাই ভুলে যায়। তো আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে, আমি যখন কোনো কোশ্চেন পড়তাম, পাশে আমি একটা রাফ খাতা রাখতাম কিংবা একটা রাফ পেজ রাখতাম, রেখে যে কোশ্চেনটা আমি পড়তেছি ওই কোশ্চেনটা আমি লিখতাম। হ্যাঁ, না লিখতাম বলতে আমি কিভাবে লিখতাম, লিখতাম বলতে ওই কোশ্চেনের ফার্স্ট লাইন টু লাস্ট লাইন যেগুলো আছে আমি এইভাবে লিখতাম না, কারণ এইভাবে লেখা তো সম্ভব না। ওই কোশ্চেনের কিওয়ার্ড যেগুলো আছে, যেরকম একটা ওরিয়েন্টাল ফিস্টুলা কিংবা একটা ওরিয়েন্টাল কমিউনিকেশন, তো একটা ওরিয়েন্টাল কমিউনিকেশনের ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি কি ফিচার গুলো আছে, ওই ফিচারের জাস্ট কিওয়ার্ড গুলো আমি লিখতাম।
যে ওইখানে কি কি আসছে, যে পেইন হবে, নেজাল ডিসচার্জ থাকবে, এরকম কিওয়ার্ড গুলা। সো এরকম জাস্ট কিওয়ার্ড গুলো লেখা এবং এই কিওয়ার্ড গুলো মাথায় রাখা, ওই কিওয়ার্ড গুলো যদি মাথায় রাখে, তো এই কিওয়ার্ড থেকে কিন্তু একটা লাইন আপনি লিখতে পারবেন। সো ভুলে যাওয়া এই সমস্যার জন্য আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, যে কিওয়ার্ড সহ লেখা এবং লিখে লিখে পড়া, একটু লিখে লিখে পড়া। সো এটা হচ্ছে ভালোই হেল্পফুল। আরেকটা কোশ্চেন আসছে, লাস্ট প্রফের কোশ্চেন কি লেস ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে পড়বো? আর লেস ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ লেস ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে আপনি পড়তে পারেন, কিন্তু কোশ্চেনটা আপনি লিভ করে যায় না, কারণ সবকিছু তো আপনার ভাই ভাই আসবে, তাই না? এবং হচ্ছে রিটেনের জন্য তো আপনি কষ্ট করে পড়তেছিনি, সাথে যদি আপনি আরেকটু টাইম দেন, আরো দুই একটা কোশ্চেন যদি পড়েন, সেক্ষেত্রে আপনার ভাইবার প্রিপারেশনটা যদি হয়ে যায় 50 থেকে 60%, তাহলে ভালো না? সো রিটেন এবং ভাইবা একসাথে পড়বেন জিনিসটা এরকম না, রিটেনকে ফোকাস করে পড়বেন এবং সাথে ভাইবার জন্য কিছুটা পড়া গোছায় রাখবেন। আলটিমেটলি আপনার ভাইভাতেও লাভ হচ্ছে এবং সম্পূর্ণ টপিকটা আপনার রেডি হয়ে যাচ্ছে। সম্পূর্ণ টপিকটা আপনার রেডি হয়ে যাচ্ছে। সো এগুলো ছিল ওভারঅল কথাবার্তা। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে সাবজেক্ট একটু আমরা আলোচনা করব। আচ্ছা, কোশ্চেন আসলে আমরা অ্যান্সার দিতে থাকি। তো ফার্স্ট ইয়ারের সাবজেক্ট গুলো নিয়ে তো আমরা বললাম যে কিভাবে পড়তে পারি, অ্যানাটমি নিয়ে, ডেন্টাল অ্যানাটমি, এসডিএম এবং ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নিয়ে। তো এখন সেকেন্ড প্রফের সাবজেক্ট গুলো আসি, ফার্মাকোলজি। তো ফার্মাকোলজির জন্য যেটা আপনারা করতে পারেন, ফার্মাকোলজি ড্রাগস যতগুলো আছে, হ্যাঁ যতগুলো ড্রাগস আছে, এই ড্রাগস গুলা আপনি সব এক জায়গায় করে ফেলবেন। এই ড্রাগস গুলোর জন্য আর একটা ফ্রেশ পেজ এবং ফ্রেশ খাতায় কোন কোন ড্রাগস গুলো আছে এবং ড্রাগস এর ক্লাসিফিকেশন, দ্যাট মিনস হচ্ছে হাইপারটেনসিভ ড্রাগ কি কি আছে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কি কি আছে, তারপরে হচ্ছে আপনার আহ, এই যে ড্রাগ যেগুলো আছে এগুলো সব এক জায়গায় করে ফেলুন, যেটা আপনাকে পরীক্ষায় হেল্প করবে। এবং ফার্মা পরীক্ষা অনেক মেকানিজম আসে, তাই না? ফার্মা পরীক্ষা অনেক মেকানিজম আসে। সো এই মেকানিজম গুলোর জন্য যেটা করতে পারেন, মেকানিজম গুলো ইন শর্ট ফ্লো চার্ট দিয়ে মেকানিজম গুলো আপনি এক জায়গায় করে রাখতে পারেন, যতগুলো মেকানিজম আছে সবগুলো আপনি এক জায়গায় করে রাখতে পারেন পড়ার সময়। সো এটা করলে আপনার কি লাভ হবে, আপনি যখন পড়তেছেন আপনি একবার লিখতেছেন, সো আমরা কি জানি যে একবার লেখার সমান আপনার 3 বার পড়ার সমান। সো লেখা একবার হচ্ছে, হ্যাঁ লেখা একবার হচ্ছে, এই একটা সুবিধা হচ্ছে। সো 2 নম্বরে আবার আপনি কি সুবিধা পাচ্ছেন, যে আপনার সব মেকানিজম গুলো একসাথে গোছানো হয়ে যাচ্ছে, রিটেনের দিন সকালে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ওইগুলো আপনি এক নজর দেখে ফেললেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং ভাইবার সময় আপনার জন্য হেল্পফুল হবে। ওকে, সো ফার্মাকোলজি আপনি এইভাবে দেখে যেতে পারেন, হ্যাঁ। পরীক্ষা তো দিছেন একটা, জানেন। এবং মাইক্রোবায়োলজি, তো মাইক্রোবায়োলজির জন্য যেটা হয়, ফার্মাতে যেরকম আপনি ড্রাগের নামগুলো এক জায়গায় করে রাখবেন, মাইক্রোবায়োলজিতে আপনি যেটা করবেন, মাইক্রোবায়োলজিতে ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন আছে না, লেন্সের একদম প্রথমে একটা বক্স আছে, ওই ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা, নিজের নাম ভুলে গেলেও ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনের এই নামটা ভোলা যাবে না। রিটেনে 1 থেকে 2টা কোশ্চেন এখান থেকে মাস্ট চলে আসবে, এবং ভাই ভাই একটা কোশ্চেন মাস্ট এখান থেকে চলেই আসবে সামহাও, এবং এটা মনে রাখাও ডিফিকাল্ট। সো এই জিনিসটা আপনি এক জায়গায় লিখে ফেলবেন, এই জিনিসটা আপনি এক জায়গায় লিখে ফেলবেন। আর ব্যাকটেরিয়ার নামগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ এগুলো তো মনে থাকে না, ব্যাকটেরিয়ার নামগুলো আপনি এক জায়গায় লিখে পড়ার চেষ্টা করবেন। সো এইভাবে মনে হয় যে আপনারা পড়তে পারেন। আচ্ছা, সো 2টা সাবজেক্ট, 2টা ইয়ারের কথা নিয়ে কথা হলো। এখন যদি আমি থার্ড প্রফের কথায় আসি, সো থার্ড প্রফে প্রথমে আসে পেরিওডন্টোলজি। এটা যেহেতু আমার সাবজেক্ট, আমি পড়াই মেডিভার্সে। সিএনসি ব্যাচের স্টুডেন্ট কারা এখানে আছেন জানি না, অলওয়েজ আমি তো ক্লাসে আলোচনা করি। তারপরে ওভারঅল যদি আমি আলোচনা করি যে পেরিওডন্টোলজি পরীক্ষা নিয়ে, তো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ঢাকা ডেন্টালের 2টা টার্ম, এবং বাংলাদেশ ডেন্টাল থেকেও আসে তো মাঝে মাঝে, হ্যাঁ। সো এই 2টা টার্ম আপনার ঢাকা ডেন্টালকে ফার্স্ট প্রায়োরিটি রাখবেন, ঢাকা ডেন্টালকে আপনি হচ্ছে মাস্ট দেখবেন, এবং সাথে আপনি হচ্ছে বাংলাদেশ ডেন্টালের টার্মটা দেখবেন, হ্যাঁ বাংলাদেশ ডেন্টালের টার্মটা দেখবেন। সো টার্ম কিভাবে দেখবেন, ফার্স্টে আপনি কোশ্চেন ব্যাংক দেখবেন, তারপরে ঢাকা ডেন্টালের টার্ম দেখবেন, তারপরে আপনি বাংলাদেশ ডেন্টালের টার্মটা খুলে দেখবেন যে ওইখানে কোন কোশ্চেনগুলো আপনার আনকমন আছে, হ্যাঁ কোন কোশ্চেনগুলো আনকমন আছে, জাস্ট ওই কোশ্চেনগুলো দেখবেন। সব কোশ্চেন তো আপনার আনকমন থাকবে না, 3টা থেকে 4টা কিংবা 4টা থেকে 5টা এরকম কোশ্চেন আপনার আনকমন থাকতে পারে। আচ্ছা, আর একটা কথা বলে দেই, আনকমনের কথাটা যেহেতু আসলো, সো আপনি যখন পড়তেছেন না, আপনি যখন পড়ার সময় কিন্তু বুঝতে পারবেন যে কোন কোশ্চেনটা আপনার ভালোভাবে মুখস্থ হয়েছে। কারণ প্রফের সময় কি হয়, সারা বছর আপনি বেসিক পড়েন, সারা বছর আপনি বুঝে পড়েন, কিন্তু প্রফের সময় যেটা হয়, প্রফের সময় কিন্তু আপনাকে মুখস্থ করতে হয়, তাই না? কারণ পরীক্ষায় আপনাকে লিখতে হবে। সো আপনি কিন্তু পড়ার সময় বুঝতে পারেন যে কোন কোশ্চেনটা আপনার ভালোভাবে মুখস্থ হচ্ছে এবং কোন কোশ্চেনটা আপনার মুখস্থ হচ্ছে না। সো যে কোশ্চেনগুলো আপনার একটু কম মুখস্থ হচ্ছে কিংবা যে কোশ্চেনগুলো আপনার মাথায় সেট হচ্ছে না, ওই কোশ্চেনগুলো আপনি আলাদা করে মার্ক করে রাখবেন এবং ওই কোশ্চেনগুলোকে আপনাকে বেশিবার পড়তে
করতে হবে। হ্যাঁ, পড়ার সময় আপনি পড়ে মনে রাখার চেষ্টা করেন এবং পরবর্তীতে মার্ক করে রাখেন। পরীক্ষার আগের দিন হচ্ছে আপনি যে কোশ্চেনগুলো দেখবেন এরকম একটা আলাদা এক্সাম নাইট টপিক করে রাখবেন, যেগুলো আপনি কম বুঝতেছেন কিংবা যেগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, তারপরে যদি মেডিসিন পরীক্ষার কথা আসে, সো মেডিসিন পরীক্ষার জন্য যেটা মেডিসিন পরীক্ষা হচ্ছে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেডিসিন পরীক্ষা আপনি ডায়াগনোসিস করতে পারলে কিন্তু আপনি 1 নম্বর পেয়ে যাবেন। ফার্স্ট কোশ্চেনটা থাকে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ওইটা করতে পারলে কিন্তু 1 নম্বর পেয়ে যাবেন। সো ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, এবং ডায়াগনোসিস যদি আপনি করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি ডিজিজটা লিখতে পারেন। সো ডায়াগনোসিসের জন্য আমি যেটা করতাম, স্ক্রিনটা কি শেয়ারে এখন আছে আছে তো মনে হয়। আচ্ছা, আমি যেটা করতাম মেডিসিনে হচ্ছে আমি এরকম চিট কোড তৈরি করে রাখছিলাম। হ্যাঁ, সো যেরকম দেখেন এন্টেরিক ফিভার, সো এন্টেরিক ফিভার হলে এখানে হাই গ্রেড ফিভার থাকবে, লুজ মোশন থাকবে, কোটেড টাং থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে। এই শব্দগুলো আমি মুখস্থ করে আগে মাথায় নিতাম, কারণ ডায়াগনোসিস একটু ডিফিকাল্টি হয়ে যায়। সো এই শব্দগুলো আমি কি করতাম, এই শব্দগুলো আমি মুখস্থ করে মাথায় নিতাম। সো এইগুলো আমি কখনো ভুলতাম না। পরে আমার যখন কোশ্চেন আসতো, কোশ্চেনের মধ্যে আমি যখন এই টার্মগুলো দেখতাম তখন আমার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যেত যে এটা এন্টেরিক ফিভার। এরকম যতগুলো ডিজিজ আছে, যতগুলো ডিজিজ কমনলি আসে, সবগুলো ডিজিজের আমি চিট কোড তৈরি করে রাখতাম। হ্যাঁ, চিট কোড তৈরি করে আমি ডায়াগনোসিসটা ইজি করতাম। আমি ডায়াগনোসিসটা ইজি করতাম। এন্ড ডায়াগনোসিস যখন আপনার হয়ে যাবে তখন তো আপনি খুব ইজিলি হচ্ছে আপনি লিখতে পারবেন। আচ্ছা, এবং কোশ্চেনটা যদি আপনার মানে মনে না থাকে কিংবা হচ্ছে এটার জন্য একটা মানে ইজি ওয়ে হচ্ছে সিস্টেম হয়, যেরকম কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা কি কি টেস্ট দেই, আমরা ইসিজি দেই, ইকো দেই, এফইভি1 দেই। তারপরে যদি রিনাল সিস্টেমের হয় ইউরিন আরএমএ দেই। সো সিস্টেম অনুযায়ী কমন যে টেস্টগুলো যদি মনে না থাকে, অ্যাটলিস্ট ওই কমন টেস্টগুলো আপনারা লিখে দিবেন। ঠিক আছে, কমন টেস্টগুলো আপনারা লিখে দিবেন। তো এগুলাই ছিল মোটামুটি ওভারঅল কথাবার্তা। ইন শর্টে আলোচনা করার চেষ্টা করছি, কারণ সবাই তো হচ্ছে ব্যস্ত আছেন। তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, সিনপসিসের কোশ্চেন ব্যাংক কিনবো নাকি আমাদেরটাই পড়বো? আর নতুন কোশ্চেন ব্যাংক একটা আহ, চাইলে কিনতে পারেন, এবং যদি না কেনেন আপনার আশেপাশে যারা আছে তা ওখান থেকে যে নতুন কোশ্চেন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কারেকশন করে নিতে পারেন। তবে নতুন কোশ্চেন ব্যাংক থাকাটা ভালো, এখানে নতুন কিছু এমসিকিউ পাবেন এবং নতুন কিছু কোশ্চেন পাবেন। তারপর একটা কোশ্চেন ছিল, ডেন্টাল ফার্মা কি প্রফ প্লাস ডিডিসি টার্ম সলভ করলে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সাবজেক্টের জন্য যদি আপনি ডিডিসির 2টা টার্ম সলভ করেন এবং সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংকের সবগুলো কোশ্চেন আপনি সলভ করেন, তাহলে যে কোনো সাবজেক্টের জন্য যে কোনো প্রফে এনাফ কমন পাবেন আপনি, ইনশাল্লাহ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইন জেনারেল এগুলোই কথাবার্তা ছিল। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, যেহেতু সবার প্রফের দিন, আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ফাহিম আসো? আহ, জি ভাই, আর আরো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করতে পারবো। তুমি কিছু বলতে পারো চাইলে। আলহামদুলিল্লাহ, আপনি মোটামুটি সবকিছু কভার করছেন। তো আমার মনে হয় না আমার আর কিছু বলার দরকার আছে এক্সট্রা ভাবে। হ্যাঁ, আই থিংক সবকিছু কাভার করছি। তো মেডিভার্স সম্পর্কে যদি আমরা বলি, আপনারা সবাই হয়তো জানেন। তো আমাদের কোর্সগুলো আসলে যেভাবে থাকে, ওয়েবসাইটে আপনি যাবেন, ওয়েবসাইটে যে হচ্ছে মেডিভার্স লিখে সার্চ করবেন। মেডিভার্স লিখে সার্চ করলে এরকম ভাবে আমাদের কোর্সগুলো এসে থাকে। সরি, দেখাই একটু আমি আমাদের এগুলো কিভাবে প্রসিড হয়। তো মেডিভার্সের ওয়েবসাইটে যাওয়ার পরে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য আমাদের আলাদা করে, আচ্ছা, ফার্স্ট প্রফের কোর্স আমাদের যেগুলো আছে, ফার্স্ট প্রফের ডেন্টাল অ্যানাটমি, মরফোলজি, এসডিএম। সো এইভাবে আমাদের হচ্ছে কোর্সগুলো ওয়েবসাইটে যে দেখতে পারবেন, এবং হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করে আমাদের ক্লাসগুলো দেখা যায়। এরকম সেকেন্ড প্রফে আমাদের ডেন্টাল ফার্মাকোলজি কোর্সটা আছে আলহামদুলিল্লাহ। থার্ড প্রফে হচ্ছে আমাদের সিএনসি ব্যাস, এবং হচ্ছে ফাইনাল প্রপে আমাদের 2টা কোর্স রানিং। ইনশাল্লাহ আপনারা যখন ফাইনাল ইয়ারে আসবেন তখন আমাদের ফুল কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে, সব সাবজেক্টের কোর্স চলে আসবে। আমরা আসলে কোয়ালিটিটা মেনটেন করার ট্রাই করি। হ্যাঁ, সব সাবজেক্টের জন্য কোয়ালিটি মেনটেন করার ট্রাই করি। এটার জন্য হয়তো আমাদের কোর্স আসতে লেট হয় এবং লেন্দি হয়, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আমরা টেক্সট বুক মার্ক করি, এবং সাথে আপনাদেরকে কোশ্চেন ব্যাংকের কমপ্লিট নোট কিন্তু দিয়ে দেই, এবং সাথে যে লেকচারটা নেই সেই লেকচারটা নিয়ে
আপনাদেরকে দিয়ে দেয়। সো আমাদের কোর্সে যারা আছেন তারা তো অলরেডি জানেন, যারা নাই তাদের জন্য এবং রেকর্ডেড থাকবে এই জন্য বলা। সো কোর্সটা যখন আপনারা করবেন না, আপনাদের কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা কোনো পরিশ্রম করা লাগে না, আপনারা শুধু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা শুনলেই হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাসটা শুনলেই হবে। ক্লাসে যেটা আমরা লিখে লেকচার পড়াই সেটা আমরা প্রোভাইড করি, এবং আপনাকে আলাদা করে কোশ্চেন ব্যাংক নোট করার কোনো প্যারা নিতে হয় না, কারণ যেই কোশ্চেনগুলো প্রফে আসে ওই কোশ্চেনগুলো আমরা ফুল কোশ্চেনগুলোকে নোট আপনাদেরকে দিয়ে দেই। সো আপনাকে কোশ্চেন ব্যাংকের নোট করারও প্যারা নাই, আপনি ক্লাস করবেন, কোশ্চেন ব্যাংকের নোটটা ওপেন করবেন, ওপেন করে আপনি পড়তে থাকবেন। তারপরে আসেন টেক্সট বুক। সো টেক্সট বুকও আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন দাগাই দেই, সো আপনাকে সম্পূর্ণ টপিকটা রিডিং পড়ে দাগানোরও প্যারা থাকে না, আমরা দাগানো টেক্সট বুকের মার্ক দিয়ে দেই। হ্যাঁ, যদি আমরা একটু দেখাই তাহলে হচ্ছে আমরা কিভাবে প্রসিড করে আইডিয়া পাবেন। এই যে একটা টপিক ছিল, এখান থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা লাইন আপনাদেরকে এই যে এইভাবে আমরা দাগায় মার্ক করে দেই। টেক্সট বুক থেকে যে লাইনগুলো আপনাদের পড়া জরুরি, কারণ একটা বড় টেক্সট বুক তো পড়া আপনাদের জন্য কষ্ট হয়ে যায়। সো এগুলো আমরা এভাবে প্রোভাইড করি, এবং আমাদের কোশ্চেন ব্যাংকের নোট যেটা, এরকম পুরো কোশ্চেন ব্যাংকের নোট আপনাদেরকে আমরা এভাবে প্রোভাইড করে থাকি। হ্যাঁ, এভাবে আপনাদেরকে প্রোভাইড করে থাকি, এবং লেকচার নোট যেটা, লেকচার নোটও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেই। সো এইভাবে আমরা পড়াই ইনশাল্লাহ। কি কি কোর্স আছে আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আশা করা যায় সেশনটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের যে চ্যাট বক্স আছে, ব্যাচ ওয়াইজ যে গ্রুপগুলো আছে সেখানে জানাইতে পারেন, কিংবা মেডিভার্সের পেজে জানাইতে পারেন। ওভারঅল সবার জন্য অনেক দোয়া থাকলো, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে আশা করা যায়। সবার জন্য অনেক অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন এবং মেডিভার্সের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আপনাদের জন্য আরো কাজ করতে পারি। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাই যাতে আপনাদেরকে একটা কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি একটা ক্লাস আপনাদেরকে দিতে পারি। সো ক্লাস নিতে যদি লেটও হয় আমাদের, তারপরে আমরা এটা এনশিওর করি যাতে কোয়ালিটিটা আমরা মেনটেন করতেছি কিনা, পরবর্তীতে যাতে ক্লাসটা দেখে আপনার হেল্প হয় কিনা। সো যারা আমাদের কোর্সে আসেন এবং ওভারঅল ক্লাসগুলো দেখেন, অনেকগুলো ফ্রি ক্লাস আছে আমাদের ইউটিউব, ফেসবুকে, ওইগুলো দেখতে পারেন। অ্যান্ড দেখে ক্লাসের রিভিউ গুলো জানাবেন, ভালো লাগে খারাপ লাগে যেটাই লাগে জানাবেন। অ্যান্ড অবশ্যই আমাদের সমালোচনা করবেন, এবং যে বিষয়গুলো আমাদের চেঞ্জ করা দরকার সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমরা চেঞ্জ করে আর আরো বেটার ভাবে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া থাকলো। ফাহিম, ক্লোজ করে দিতে পারি আমরা এখন?